এই তো এক্ষুনি আসলাম, এসেই তোমার কাছে আসলাম। আরে পাগল, ফ্রেশ তো হয়ে আসতে পারতে। এতটা দূরের রাস্তা, ফ্রেশ হয়ে আয়, তারপর না হয় কথা বলবো। না ভাইয়া, আমায় এখনই বলো। কি বলবো, কোথা দিয়ে শুরু করবো নিজেই জানি না। তাই যা, ফ্রেশ হয়ে আয়। ভাইয়া আমার মাথায় কাজ করছে না, তুমি প্লিজ বলো। সকাল থেকে যখনই শুনেছি তুমি আমাকে কিছু বলবে, তখন থেকেই ছটফট করছি। আচ্ছা, এদিকে আয়, এদিকে এসে বস। ইউভি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন জায়ান একটু ভেবে বলল। তুই অনুর জন্য কি ভাবিস? ইউভি একটু ব্রুকুচকে বলল। কি হলো ভাইয়া, অনুকে নিয়ে কিছু হয়েছে? জায়ান তার দুই উরুর উপরে কনুই রেখে একটা হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল। যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। ইউভি এবার এক দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার হৃদয় পাখি, আমার ভালোবাসার প্রথম অনুভূতি, আমার রাত জায়গায় স্বপ্নের সুখের আলোবাতি। জায়ান বলে উঠল। এই অনুভূতিগুলো যদি আমার মনে কারোর জন্য জেগে ওঠে, তাহলে কি খুব ভুল হবে? ইউভি একটু হতবাক হয়ে বলল। তুমি কি বৃষ্টিকে নিয়ে কিছু ফিল করছো ভাইয়া? ভালোই তো, সামনেই তোমাদের বিয়ে, আর তো গুনে কটা দিন। জায়ান বসা থেকে উঠে দাঁড়ালো। দূরে থাকা মেঘলা আকাশের হাওয়ায় যে গাছগুলো নড়ছিল সেদিকে তাকিয়ে বলল। যদি বলি না? ইউভির মধ্যে হঠাৎ এক ভয়ের দেখা দিল। ইউভি এবার মুখটা কালো করে মাথা নিচু করে বলল। ভাইয়া, তুমি কি কোনোভাবে সম্পূর্ণ বাক্য বলতে পারল না, তার আগেই জায়ান এসে ওর কাঁধ চেপে বলল। তোর কি আমাকে এতটা নির্দয় মনে হয়? আমি আমার প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের ভালোবাসাকে নিজের করতে চাইব। আমি অনুকে নিজের বোন হিসেবে ভাবি, বুঝলি কথা? তুই ইডিয়েটই থাকবি। ইউভি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর কিছু একটা ভেবে ভ্রুকুচকে বলল। তাহলে ভাইয়া তুমি কি আমার বোনকে ধোকা দিতে চাইছো? এটা কিন্তু আমি মানবো না ভাইয়া। জায়ান একটু হেসে বলল। আচ্ছা ইউবি, একটা কথা বল, আমি কি তোর বোনকে কখনো ভালোবাসতে পেরেছে? বৃষ্টি খুবই ভালো একটা মেয়ে, নো ডাউট। ওর মতন ভদ্র সভ্য মেয়ে আমি আমার চোখে একটাও দেখিনি। আমার ওকে ভালো লাগতো, ভেবেছিলাম এটাই হয়তো ভালোবাসা। ভেবেছিলাম, হ্যাঁ, পরিবারের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কিন্তু আমি যে কারোর মায়া চালে এইভাবে বেঁধে যাব, নিজেও বুঝিনি। তুই কি এখন আমায় খারাপ ভাববি? ইউভি আবারও একটু চমকে উত্তর দিল। ভাইয়া, তোমায় আমি আমার হৃদয়ের কতখানি জায়গায় রেখেছি সেটা তুমি নিজেও জানো না। আমি তোমায় খারাপ ভাববো কেন? আমি তো কখনো ভাবতেই পারবো না যে আমার ভাইয়া খারাপ একটা মানুষ। তাকে আমি আমার নিজের থেকেও বেশি চিনি। তুমি কি বাইরের কোনো মেয়েকে? এবার জায়ানের চোখ লাল রঙা হয়ে গেল। খবরদার ইউভি, বাইরের কোনো মেয়ের সঙ্গে আমাকে জড়াবি না। ইউভি বুঝতে পারল না ভাইয়ের রেগে যাওয়ার কারণ। বুঝতেও পারছে না যে তার ভাই কার কথা বলছে। ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? বাইরের যদি কোনো মেয়েকে তুমি তোমার অনুভূতিতে না রাখো, তাহলে কার কথা বলছো তুমি? জায়ান ইউভির থেকে নজর সরিয়ে এক হাত ব্যালকনি রেলিংয়ে দিয়ে আর এক হাত মাথার পেছনে দিয়ে বলল। কেন, আমাদের এই চৌধুরী বাড়িতে আর কোনো মেয়ে নেই? কি শুনলো এটা ইউভি? কি 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 সে ঠিক শুনলো? সে কি যেটা বুঝতে চাইছে না সেটা কি তার ভাইয়া চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল? ইউভি চমকে উঠল, বসা থেকে উঠে দাঁড়ালো। মনে হলো তার মাথায় বাজ পড়েছে। ইউভির চোখ বড় বড় হয়ে গেল। সে আর নিজেকে চুপ রাখতে পারল না। ভাইয়া, তুমি কি রোদকে? আবারও তার বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই জায়ান বলে উঠল। হুম, রোদ। আমার নিজের পার্সোনাল দুপুরের রোদ। আমার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চিন্তা, আমার মনের গভীরে নিজের স্থান বানানোর রমণী, আমার থেকে সবচেয়ে সুন্দর ফুল, আমার প্রতিটি হৃদয়ের স্পন্দন, আমার প্রতিটি রাতের স্বপ্ন, আমার আবেগের প্রথম নারী, আমার পুরো হৃদয় জুড়ে শোধিত তোর ছোট বোন, এখন তো আমার তিয়াসা রোদ, মাই লিটল কিটি ক্যাট। আজ বোধহয় দূর আকাশের সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির দোতলার ব্যালকনিতে বসে থাকা ইউভির মাথার উপরেও বেশ বড় সড়ো একটা বাজ পড়ল। ভাইয়া কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। কবে, কোথায়, কিভাবে হলো ভাইয়া এসব? জায়ানের নজর এখনো ওই দূরে থাকা গাছের উপর, যে বাতাসের তালের সঙ্গে তাল মেলাচ্ছে। সেই দিকে চেয়েই জায়ান বলল। যেটা শুনছি সেটাই বলছে, ব্যাস হয়ে গেছে। সময়, ঠিকানা, কারণ কিছু জানি না, শুধু জানি আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। ইউভি আবারও চেয়ারে বসে পড়ল। মাথায় কাজ করছে, কি করবে সে এখন? কি উত্তর দেবে তার ভাইকে? তার কাছে তো কোনো উত্তর নেই, শুধু আছে এক কৌতূহল। ভাইয়া, বনুও কি তোমায় ভালোবাসে? জায়ান এবার ইউভির দিকে ফিরে বলল। জানি না, আমি জানার প্রয়োজন মনে করি না। কারণ আমি যখন বলেছি যে ও আমার, তাহলে ও আমার। সে আমাকে চাক বা না চাক, ইন ফিউচার যদি আমি ওকে কোনো কারণে আঘাত করি, তাও আমার। কারণ ওর আঘাতে একমাত্র মলম লাগানোর দায়িত্ব আমার। আমি যদি ওকে কখনো ঘৃণাও করি, তাও আমার।
ওর নামের পাশে আবরার জায়ান ছাড়া অন্য কোনো নাম যোগ হওয়ার আগে সেই ব্যক্তি তার জীবনের নেক্সট দিনের সূর্য দেখবে কিনা আমি নিজেও জানি না। আর আমার তোর পারমিশনের কোনো প্রয়োজন নেই, তোকে জানানোর তাই জানিয়ে দিলাম। শুধুমাত্র মেজমার অসুস্থতার জন্য বৃষ্টিকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, তা না হলে বিয়েটা ভেঙেই দিতাম। বিয়েটা ভাঙলে আমি জানি মেজমাকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে, তাই তোকে বলে রাখলাম। আর তাছাড়া বৃষ্টি না তো আমার কোনো অনুভূতি থাকবে না, তো আমার শরীরের কোনো ছোঁয়া সে পাবে। এখন তুই যদি কোনো কারণে বিয়েটা আটকে দিতে চাস দিতে পারিস, আমি এতে তোকে ধন্যবাদই জানাবো। তোর ছোট বোনে যদি ভুল করে আমাকে আঘাত করে আমি শতবার আঘাত খেতে রাজি। আর তোর বোনে যদি আমার সঙ্গে প্রতারণা করে তো তাকে মেরে দাফন করে নিজে আত্মীয়ঘাতী হয়ে যাব। আর কেউ যদি তোর বোনকে আঘাত করার চেষ্টাও করে তার সঙ্গে তার পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। আর সে জ্বালানোর ছাইয়ের রানী হবে তোর বোন। কিপ ইট ইন ইউর মাইন্ড ভাই। ইউভি ভাবছে তার সামনে কে দাঁড়ানো, সে তো রীতিমতো তার ভাইয়াকে ভয় পাচ্ছে। ভাইয়া, বাট বৃষ্টির কি হবে? বৃষ্টির সব দায়িত্ব নিতে রাজি, কিন্তু কোনো ভালোবাসা দিতে রাজি না। কি করে সম্ভব ভাইয়া? ওর সব ফ্যাসিলিটি ও পাবে। ও যদি ইন ফিউচার অন্য কাউকে বিয়ে করতে চায় করে নেবে। আমি যদি দুটো বিয়ে করতে পারি ও করলে দোষকে। ইউভি ভয়ে ঢোক গিলে বলল, ভাইয়া তুমি দুটো বিয়ে করবে মানে? জায়ান একটু বাঁকা হাসি দিয়ে বলল, একটু আগে বললাম না রোদের পাশে শুধু আমার নাম হবে, তো হবেই হবে। তোর ছোট বোনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব, কিন্তু কোনো প্রতারণা বরদাস্ত করব না। আর শোন, মেজমাকে আমি খুব ভালোবাসি, ওনার কথা ভেবে এখনও সব মেনে নিচ্ছে, কিন্তু কোনো কিছু যেন লিমিটের বাইরে না যায়। আর তোর বোনও যদি কোনো ভুল করে মাসুল সে পাবে। তার ছোট বোনকে সাবধানে রাখিস। আর এই সব কিছু দেখার দায়িত্ব কার? ইউভি ভয়ে ভয়ে বলল, আমার। দ্যাটস মাই ভাই। এরপর পকেট থেকে একটা কাগজ বের করে ইউভির হাতে দিয়ে বলল, নে এটা ধর। ইউভি হাতটা কাঁপাতে কাঁপাতে কাগজটা নিল। এটা কি ভাইয়া? এটা তোর বোন কে লাইক আর ডিসলাইক করে সেগুলো সব এই কাগজটা লিখে আমাকে কালকের মধ্যে দিবি। ইউভি মাথা নিচু করে রইল। কি বললাম বুঝলি নাকি অন্যভাবে বোঝাবো? জি ভাইয়া। বৃষ্টির সন্ধ্যায় গাছের পাতাগুলো খিলখিল করে হেসে উঠছে পানির ছোঁয়ায়। প্রতিটা ফোঁটায় যেন মেঘের আনন্দ ঝরে পড়ছে। আজ সূর্যাস্ত দেখা যাবে না, আকাশে ঢেকে সে সোনালি না হয়ে ওঠা মেঘে। বৃষ্টির টাপুর টুপুর শব্দে সারা শহর যেন এক আশ্চর্য রাগে বাজছে, নিঃশব্দে কিন্তু গভীর এক ছন্দে। সময় রাত 9:43। বৃষ্টি ঝাঁপিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরছে চৌধুরী বাড়ির গিন্নিরাও বাচ্চারা। বৃষ্টি ছুতে পারেনি তাদের, কারণ তারা ব্যবহার করেছে তাদের পার্সোনাল গাড়ি। জায়ান, ইউভি আর আকাশও সন্ধ্যায় বেরিয়ে গেছে বনানীর উদ্দেশ্যে, আকাশদের বাড়ি। জায়ান ফিরে আসার পর ফুপিদের বাসায় তার যাওয়া হয়নি, তাই আজকে আয়েশা বেগম তাকে অবশ্যই যেতে বলেছে। রাতেই আবার ফিরে আসবে, 10-15 মিনিটের রাস্তা। তাই 3 ভাই বেরিয়েছে জায়ানের মার্সিডিসটাকে নিয়ে। বাইক নিয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হয়ে উঠল না। চৌধুরী বাড়ির কর্তারাও ফিরেছে অনেকক্ষণ। আফিজার মা তাদের চা ও কিছু পাকোড়া বানিয়ে দিল, সঙ্গে ছিল কাটলেট ও কাবাব। রাতের জন্য বানিয়ে রেখেছিল ভাত, চিংড়ি ভর্তা, ডিম ভর্তা আর চিকেনের ঝোল। প্রণয় আলী চৌধুরী সাহেব বলে উঠলেন, আমি তো ভাবছিলাম ঢাকা শহরে যত শপিং মল আছে সব তুলে নিয়ে আসবে। রোহেনা বেগম ড্রেসের প্যাকেটগুলো রাখতে রাখতে বললেন, আপনাদের এত সমস্যা কোথায় শুনি? নিজেই তো নিয়ে যাবেন না, আবার গেলেও আপনাদের সমস্যা। সব সময় কাজের ছুতো দেখাবেন। অমনি রায়ান দৌড়ে এসে তার মেজো চাচুকে বললেন, মেজো চাচ্চু, আমি আজ বুঝলাম যখনই আমরা শপিংয়ে যাই আপনাদের এত কাজ কেন চলে আসে। বৃষ্টি ব্রুকুচকে বলল। রায়ান, তুই কি বলতে চাইছিস? রায়ান একটু বারবার শ্বাস ছেড়ে বলল, বাবা, আপু তোমাদের সঙ্গে মানুষের শপিংয়ে যাই, 10 দোকান ঘুরে তোমরা আর আমরা একটা জিনিস নাও। আমি তো কসম খেয়েছি আর তোমাদের সঙ্গে যাচ্ছি না। রোদ অনেকক্ষণ আগেই উপরে চলে গেছে, তার মনটা এমনিতেই উদাসীনতায় ছেয়ে আছে। এদিকে রায়ানের কথা শুনে অনু বলে উঠল, তোকে যেতে কে বলেছিল? রায়ান কিছু বলতে যাবে তার আগেই তাহসান সাহেব বলে উঠল, তাহলে তুইও টের পেয়ে গেলি বাবা এইটুকু বয়সে? প্রান্তিক চৌধুরী সাহেব বললেন, ওরে তাসু কিছু বলিস না, সকালের নাস্তা জুটবে না। কটমট করে তাকিয়ে পড়ল মেহজাবিন বেগম আর সুরাইয়া বেগম, মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। তাহসান আবারও বলে উঠলেন, আরে ভাইয়া টেনশন নিও না, আমাদের আফিজার মা আছে তো। মেহজাবিন বেগম বললেন, মেজো, এই ব্যাগগুলো এখন আর খুলবো না বুঝলি? যা ছোট যা মেজো, কাল তো আমাদের আর রান্না বান্না নেই, এখন থেকেই আরাম কর।
অফিজার মা আছে তো। এই বলে যে যার রুমে চলে গেলেন। 3 কর্তার চেহারায় কেমন যেন অন্ধকার ছেয়ে এলো। প্রণয় সাহেব তাহসানকে বলে উঠল, দেখলি দেখলি, বড় ভাইয়া তোকে বারবার বলেছে কিছু বলিস না, সে হলো তো। প্রস্তুত হ কাল থেকে পুরোপুরি অফিসার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। প্রান্তিক চৌধুরীও বলে উঠলেন, আফিজার মা কাজের বউর উদ্দেশ্যে। ও আফিজার মা, জিরায় নাও জিরায় নাও, তোমার কালকে অনেক খাটুনি। কাজের বুয়া পান চেবোতে চেবোতে বললেন, আমি সব কইরা নিব বড় আব্বা। এইভাবে কেটে গেল চৌধুরী বাড়ির সন্ধ্যা রাতটা। এদিকে আয়েশা বেগম ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছেন নানান রকমের ভর্তা, ভাজি, ইলিশ পাতুরি, চিকেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি, পোলাও। আয়েশা বেগম বলে উঠলেন, আমি সব তোর জন্য অল্প তেল মশলাই রান্না করেছি, চুপচাপ খেয়ে নে, অত তোমার শরীর চর্চা করতে হবে না। ফুপি বলে উঠলেন, 2 দিন পরেই বিয়ে, কি দরকার এসবের? এই শুনে ইউভি কেসে উঠল। ফুপি অমনি পাশে এসে ইউভির পিঠে হাত ঘষতে ঘষতে বলল, আরে ঠিকঠাক করে খাবি তো, কোন জগতে আছিস? যখন থেকে এসেছিস কীরকম একটা চেহারা বানিয়ে রেখেছিস। আয়েশা বেগমের এই কথা শুনে জায়ান একটু ইউভির দিকে তাকালো। ইউভি এদিকে মনে মনে বলল, আমি আজ যা খেয়েছি আর দেখেছি, আমার তো এমনিতেই পেট ভরা। আকাশ বলল, আব্বু তুমি এখনো অনেক হ্যান্ডসাম, আম্মু তো বুড়ি হয়ে যাচ্ছে। এই শুনে আয়েশা বেগম রাগান্বিত দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশও চুপ হয়ে গেল। মারিয়া খেয়ে অনেকক্ষণ আগেই রুমে চলে গেছিল, তাই এখানে সে উপস্থিত হয়নি। ওদিকে ফুপি বললেন, জাইন, তোকে বলছিলাম বৃষ্টিকে নিয়ে আসিস, কিন্তু নিয়ে আসলি না। জায়ান কিছু বলবে তার আগেই ইউভি বলে উঠল, আসলে ফুপি আম্মু তুমি বলেছিল না ওরা শপিংয়ে যাবে, বৃষ্টি ওদের সঙ্গে গেছে। জায়ান একটু ইউভির দিকে ফিরে ফিসফিস করে বলল, এই তো আমার ভাইয়ের মতো কাজ করেছিস, আমার হবু সম্বন্ধে। ইউভি মনে মনে ভাবল, আমার জান প্রাণ বার করে ভাইয়া কি সুন্দর হাসছে, কোথায় পড়লাম আল্লাহ। আরও কিছুক্ষণ কথাবার্তা চলল তাদের মধ্যে। রাতের খাবার শেষ করেই 3 জনেই চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। আকাশও যাবে, কারণ আগে থেকে বলা ছিল যে সে কদিন ওখানেই থাকবে। জায়ানরা বাড়ি পৌঁছয় রাত 11:30টার পরে। আজকে সবাই শুয়ে পড়েছে, কারণ সবাই ক্লান্ত। তাই জায়ানদের কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে সদর দরজার লক ওপেন করে যে যার রুমে চলে যায়। জায়ান রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে একজনের চোখে যে ঘুম ছিল না তা কেউ জানে না। অপেক্ষা ছিল জায়ানের বাসায় ফেরার। জায়ানের আসার কিছুক্ষণ পরে তিয়াশার রুমের সামনে উকি মারছিল, প্রায় 15 মিনিটের উপরে দাঁড়িয়ে। কি একটা যেন হলো। হঠাৎ কি হলো তার সঙ্গে, এইমাত্র কি হলো? কারো পুরুষালী কঠিন হাত তাকে টেনে নিল, রুমের ভেতরে টানতেই দেয়ালে চেপে ধরল। সামনে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত মায়াবী পুরুষ। চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে শ্বেত পাথরের মেঝেতে। তার মধ্যে এক বিন্দু জল ললাটে বেয়ে চিবুক জড়িয়ে বুকের দিকে নেমে যাচ্ছে। পরনে শুধু রয়েছে সাদা রঙের টাওয়াল। পুরুষালী এই কৃত্রিম দেহের নগ্নতায় ভরা সৌন্দর্য দেখে রোদের কেমন অসুস্থ লাগছে। তার এই ছোট্ট শরীরটা অবশ হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে, পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, অধৈর্যরা কাঁপাকাঁপি করছে। তাও ডাগর ডাগর নয়নগোচর হয়ে আছে জায়ানের দৃষ্টিতে। এদিকে এইসব অভিনয় মঞ্চে জমনিকায় জায়ানের অ্যাডাম অ্যাপলসের বারবার আলোচ্য স্থান থেকে নিম্নগামী হচ্ছে। জায়ানের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে দূরত্ব শুধু কিছু পৃষ্ঠার বই বরাবর। রোজ জায়ানের এই পুরুষালী কঠিন বাহুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছেন ভাইয়া? ছাড়ুন প্লিজ। জায়ান তার তর্জনী আঙুলখানা রোদের ওষ্ঠ যুগলে ছুঁয়ে বলল, একদম চুপ। ভাইয়া হবে তোর ইউভি ভাইয়া, আর দুনিয়ার বাকি পুরুষরা কিন্তু আমি না। থেমে যায়নি এখনো সে। জায়ান তার মুখটা রোদের কানের কাছে নিয়ে হাসকি সুরে বলল, আগে সাবধান করেছিলাম আমার সামনে আসবে না। রোদ চোখ বন্ধ করে বলল, আমি তো শুধু দেখছিলাম। জায়ান বারবার ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, কে দেখেছিল আমাকে? নে দেখ আমাকে। এখন ভয় পাচ্ছিস কেন? দেখছিস তো বাইরের ওয়েদার, তোর ভয় করলো না আমার কাছে আসতে এই ওয়েদারে? আমি তো নিজের ঠিক মস্তিষ্কে নেই, এখন যদি কিছু করে দিই কি করবে? এই বলে রোদের এক হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে রোদের মেধহীন কোমর জড়িয়ে ধরল। রোদ যেন এবার আর কিছু বলতে পারল না। তার নয়নজোড়া আরো বড় বড় হয়ে গেল। তাও নিজেকে গুটিয়ে বলল, আমি তো আসিনি, আপনি তো টেনে আনলেন।
জায়ান রোদের কোমর আর একটু নিজের কাছে টেনে নিল, মিশে গেল দুজন দুজনের সঙ্গে। জায়ানের অর্ধভেজা উলঙ্গ পুরুষের শরীরের উষ্ণতা রোদের ছোট্ট শরীরটা কাঁপিয়ে তুলছে। জায়ান মুখটা রোদের কানের কাছে বারবার স্লাইড করে বলল, এতটা এসছিস, আরেকটা এসে আমাকে সামলা। এবার বারণ করেছে, শুনিস নে, এবার সামলা আমায়। জায়ান তিয়াসার চুলের মধ্যে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলল, Oh babe, you smell like mine. I want to eat you like a wild beast. জায়ানের হাতটা একটু আলগা হয়ে গেল। আলগা হতেই রোদ দৌড়ে বেরিয়ে গেল। জায়ান কোমরে তার বাঁ হাত দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোনায় টাচ করতে করতে মুচকি হাসি দিয়ে আবারও তার হাস্কি স্বর ব্যবহার করে বলল, Go, little kitty cat, go. I will catch you. No one can save you from me. বৃষ্টির রাত কখনো কখনো বড় আবেগের হয়। জানালার কাছে ফোঁটা ফোঁটা জল জমে যেমন, তেমনিও মনে জমে ওঠে কিছু স্মৃতি, কিছু ফেলে আসা মুহূর্ত। বাইরের পৃথিবী ভিজে যায়, অথচ ভেতরের মনটা শুকনোই থেকে যায়। সেখানে শুধু বাঁচতে থাকে না বলা ভালোবাসার এক চুপচাপ সুর। জায়ানের থেকে ছাড়া পেতেই ছুটে চলে এসেছে তিয়াসা তার রুমে। এসেই দরজাটা লক করে দরজা থেকে পিঠ থেকে বসে পড়ল। ছোট্ট শরীরটা জড়সড় হয়ে গুটিয়ে নিল নিজেকে। বারবার নিমেষেই আতকে উঠছে হৃদয়টা। তিয়াসার মনে নেমে এসেছে এক আবেগের জোয়ার। আবছায়ার মতো বারবার ভেসে উঠছে কিছু সময় আগের ফেলে আসা মুহূর্তগুলো। রমণীর সহজ সরল মনটায় এখন বসন্তের ছোঁয়া লেগেছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে বুঝতে। এক উত্তেজনায় সাড়া দিয়েছে। হৃদয় তার হয়ে পড়েছে দুর্বল। বিন্দু বিন্দু নোনা জল দেখা দিচ্ছে পুরো শরীরে। উদরে প্রজাপতি প্রস্ফুটিত হচ্ছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি এটা কি করলেন ভাইয়া আমার সঙ্গে? আপনার কোনো ধারণা আছে আপনার এই কঠিন পদক্ষেপ আমাকে এখন কতটা জ্বালাচ্ছে? আপনি তো আমার না, তাহলে কেন ভাইয়া? চোখ বেয়ে পড়ছে অশ্রুধারা। এদিকে জায়ান তার কাভার থেকে একটা শর্টস পরে শুয়ে পড়েছে। কমফোর্টারটা বুক পর্যন্ত জড়িয়ে তার বাহু দুখানি মাথার তলায় রেখে এক পানে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। সে গভীর এক চিন্তায় মগ্ন। রোদ, তুই যৌবনপ্রাপ্ত হবি কবে? আমি তো আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। আমি তো কন্ট্রোললেস হয়ে যাচ্ছি রোদ। Oh fuck, how should I control myself? You make me crazy for hell. কেটে গেল কঠিন মুহূর্তের কঠিন এক রাত। রাতভর নিরলস টুপটাপ বৃষ্টির পর যখন ভোরের প্রথম আলো জানালার কাছে কুয়াশার মতো লেগে থাকে, তখন চারপাশটা এমন শান্ত হয়ে যায় যেন এই শহরটা একটানা কান্নার পর গভীর ঘুমে তলিয়ে গিয়ে ঠিক এখনই জেগে উঠেছে। ভেজা গাছের পাতা, রাস্তায় জমে থাকা পানির উপরে রোদ্দুরের ছোট ছোট ঝিকিমিকি, আর বাতাসে একরকম কাঁচা ভিজে গন্ধ, যা শুধু এক নতুন শুরুর প্রতিশ্রুতি দেয়। জায়ন, কাল রাঙামাটির উদ্দেশ্যে সবাই বের হব, তাই আজ তোকেও একটু অফিস যেতে হবে। এতদিন সব ছুটিতে থাকবো, প্রচুর কাজ পেন্ডিং পড়ে যাবে। জায়ানের উদ্দেশ্যে প্রান্তিক চৌধুরী বলে উঠলেন, আজ সবাই নাস্তার টেবিলে একসঙ্গে বসেছে। কিছু আলোচনাও আজ করার আছে, তাই সবাইকে একসাথে নাস্তা করার আদেশ দিয়েছিল এই বাড়ির মেইন কর্তারা। জায়ান তার ডায়েট ফুড খেতে খেতে বলল, জি বাবা। এদিকে রোদ বারবার জায়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু জায়ান আরামসে তার নাস্তায় মনোযোগ ডুবিয়ে আছে। এমন ভাব করছে যেন গতকাল রাতে কিছুই হয়নি। এদিকে ইউভির নজর রোদের দিকে, সেদিকে রোদের খেয়াল নেই। ইউভি যে তার ছোট মানুষ চাল চলন নজর দিচ্ছে সেটা জায়ান ভালো করে জানে। তিয়াসা মনে মনে ভাবছে, বজ্জাত বেটা, কালকে আমার ঘাম ঝরিয়ে এখন কি সুন্দর গিলে যাচ্ছে, ইগনোরের ক্লাস নিচ্ছে। নেবে নাই বা কেন? ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে যেতে হবে না শালা বাঘের বাচ্চা। এর মধ্যেই তিয়াসা বৃষ্টির কানের কাছে ফিসফিস করে বলল, এই আপু। বৃষ্টি কিছুই খাচ্ছে না, শুধু খাবার নাড়িয়ে যাচ্ছে। খাবার নাড়াতে নাড়াতে বলল, বল রে মনু, তোর মনে হয় না আমার হবু দুলাভাই একটা বাঘের বাচ্চা? বৃষ্টির মন এমনিতেই নেতিয়ে আছে, আর এইসব কথা কিছুই ভালো লাগছে না। তিয়াসা প্রত্যুত্তরে উত্তর দিল, আমার কিছুই লাগে না, তোর লাগে তাহলে তুই দেখে বোঝ কি লাগে, আমাকে বলিস না। ঢং, দুদিন পরে নেচে নেচে বিয়ে করবে, যত সব। এদিকে একজনের যে সেদিকে না তাকিয়েও সবকিছু পরখ করছে, সেটা কে বা বুঝতে পারবে। এরই মাঝে প্রান্তিক চৌধুরী এবার প্রণয় আলী চৌধুরী ও তাহসান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, তোদের শ্বশুর বাড়ির লোকেরা কবে পৌঁছাবে? জায়ান, এর নানুর বাড়ির লোকেরা আজ রাতেই পৌঁছে যাবে। তোরা কি ফোন করে বলেছিস ওনাদের? বিয়ের কার্ড তো পাঠানো হয়ে গেছে,
তাও একবার ফোন করে বলেছিস কি? প্রণয় সাহেব বললেন, জি ভাইয়া, বৃষ্টি নানুর বাড়ির লোকেরা কাল সকালে আসবে। ভাইয়া, অনুর নানুর একটু শরীর খারাপ, তাই শুধু আমার শালির ফ্যামিলি আসবে। আমার তো আর তোমাদের মতো শালা নেই একটা। প্রান্তিক চৌধুরী একটু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, রিসেপশন তো ঢাকাতেই হবে, তখন না হয় আসবেন, সমস্যা নেই। আর তাছাড়া রিসেপশন তো দেখার মতো করতে হবে, তাই না? জি ভাইয়া। প্রণয় সাহেব বললেন। এদিকে বৃষ্টি আর রোদ দুজনেই নাস্তা নিয়ে খোটাখুটি করছে। এই দেখে রুহেনা বেগম বললেন, এই যে কি হয়েছে, দুইজনের খাবার নিয়ে কুটকুট করছিস কেন? খেয়ে তাড়াতাড়ি ওঠ গিয়ে সব গুছিয়ে নে, পরে বলবি এটা রয়ে গেছে ওটা রয়ে গেছে। মেহজাবিন বেগম বললেন আকাশের উদ্দেশ্যে, বাবা, তোরা গিয়ে আজ কেনাকাটাটা করে আসিস, কাল আর সময় হবে না। আর দেখ তোর ভাইয়াকে নিয়ে যেতে পারিস কিনা। জি মামি, বিকেলের দিকে যাব আমরা। এদিকে জায়ানের নাস্তা শেষ হয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ইউবির উদ্দেশ্যে বলল, ইউভি, তোকে যে কালকে একটা কাগজ দিয়ে লিস্ট বানাতে বলেছিলাম, লিস্টে রেডি করেছিস তো? ইউবি জুস খাচ্ছিল। হঠাৎ জায়ানের এরকম একটা প্রশ্ন করায়, তাও এই পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে না পেরে মুখ থেকে জুসটা পড়ে চারদিকে ছড়িয়ে গেল। আরে সাবধানে খাবে তো, হলো কি? কিছু না আব্বু। মেহজাবিন বেগম সঙ্গে সঙ্গে জল এনে দিলেন আর বললেন, এই নে বাবা, জলটা খা। জলটা নিয়ে ইউভি নিজেকে একটু সামলে বলল, জি বড় আম্মু। জায়ান এদিকে ভ্রুকুচকে ইউভির দিকে তাকিয়ে আছে। রুহেনা বেগম প্রণয় সাহেবকে পরোটা দিতে দিতে বললেন, হ্যাঁ রে বাবা, ইউপির কাছে কিসের লিস্ট চেয়েছিল? জায়ান চেয়ার ছেড়ে উঠতে উঠতে রোদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিছু না বেজমা, আমার হবু বউ কি পছন্দ করে কি করে না তার লিস্ট। আবারও ইউভির কাশি উঠে বুক চাপড়াতে লাগলো। বৃষ্টির চোখ ছানাবড়া হয়ে গেল জায়ানের এরকম বউয়ের প্রতি লাগাম ছাড়া কথাবার্তা শুনে। তিয়াসা তো মনে মনে তাতে দাঁত পিষে যত রাজ্যের গালি আছে সব জায়ানের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে। জায়ান মুচকে মুচকে হাসছে, কারণ সে গতকাল রাতেই বুঝতে পেরেছিল তার পার্সোনাল রমণী যে তার প্রতি একটু হলেও দুর্বল, সেটা আর বুঝতে বাকি নেই। রুহেনা বেগম বললেন, তো আমাদের কাছেই চাইতে পারতি। তোমরা পারবে না বেজমা। ইউভি এদিকে তার ভাইয়ের লাগাম ছাড়া কথাবার্তা কি করবে বুঝে উঠতে পারছে না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জায়ান এবার রোদের দিকে তাকিয়ে বলে উঠল, রোদ, আমার রুমে আসিস তো, তোকে দিয়ে একটা কাজ আছে। রোজে খাবার নিয়ে টুকটুক করছিল, জায়ানের কথায় সেটাও বন্ধ হয়ে গেছে। চোখ বড় বড় হয়ে গেল, মনে মনে বিড়বিড় করলো, এই বেটা আমায় ডাকে কেন? এখন কি আপুর পছন্দ অপছন্দ আমায় জিজ্ঞেস করবে? হে আল্লাহ, আমি এখন কি করব? শালা শয়তান বজ্জাত বাঘের বাচ্চা। ইউভি মনে মনে বলল, ব্যাস এই বাকি ছিল, হয়ে গেল। হে আল্লাহ, আমায় কোথায় এনে ফেললে? আকাশ বলল, আরে ভাইয়া, তুই এত ঘামছিস কেন? ইউভি বলল দাঁতে দাঁত পিষে। গরমে ঘামবো না তো কি করব? তাহসান পাশেই বসেছিলেন, ওদের কথা শুনে বলল, কি বলিস ভিয়াজ, কি সুন্দর ওয়েদার, এসিও চলছে। ইস, আমি যদি তোদের মতো ইয়াং হতাম, তোর চাচির সঙ্গে টাইম কাটাতাম। কি মিস। ইউভি মাথা নিচু করে মনে মনে আওড়ালো, হবে হবু শ্বশুর। কোথায় নিজের মেয়ের সঙ্গে আমার বিয়েটা দেওয়ার কথা ভাববে, তা না নিজের রোমান্স নিয়ে পড়েছে। সব আমার কপালেই জুটেছে। কপালও মাইরি, উফ। আকাশ একটু ফিসফিস করে হেসে বলল, ছোট মামু, বলো তো ভাইয়াদের সঙ্গে তোমারও একটা হানিমুনের প্যাকেজ বানিয়ে দিতে বলি। তাহসান সাহেব একটু লজ্জা পেয়ে বললেন, এই চুপ, কি যে বলিস না। আস্তাগফিরুল্লাহ। ইউভি একটু মুখ বাঁকিয়ে বলল, স্টার্ট তো করলো নিজেই, এখন যত ঢং। এদিকে বৃষ্টি উঠে চলে গেল। রায়ান আর অনু ঝগড়া করেই যাচ্ছে। এর মধ্যেই রুহেনা বেগম চেঁচিয়ে বললেন, ওই মেয়ে তোকে জায়ান ডাকলো না, যা তাড়াতাড়ি। রোদ হকচকিয়ে উত্তর দিল, জি আম্মু। ইউভি মনে মনে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যাও বনু যাও, দেখো তোমার জন্য কি ওয়েট করছে। আল্লাহ আমার বোনটারে হেফাজতে রেখো। জায়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ দরজায় কেউ নক করলো। তা জানা ছিল দরজার ওই পারে কে। দরজা খোলা আছে, ভেতরে আয়। রোদ রুমে ঢুকতেই চোখ মুখ লাল হয়ে গেল। ইস, কি হ্যান্ডসাম আর আসক্তির পুরুষটা, মনে হয় যেন টুক করে গিলে ফেলি। জায়ানের পরনে ধূসর রঙের ট্রাউজার, হোয়াইট শার্ট ও ধূসর রঙের ব্লেজার, হাতে দামি রিস্ট ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। পুরো ঘরে বিদেশি পারফিউমের ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। তিয়াসা যেন পারফিউমের ঘ্রাণে এক ঘোরের মধ্যে প্রবেশ করতে চলেছে। ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে আসলো, কি রে, এখানে কেন দাঁড়িয়েছিস? এদিকে আয়।
জি জি। জায়ান তার এক্সেসরিজের কাচের ক্যাবিনেট থেকে একটা টাই বের করে তিয়াশার দিকে ধীর পায়ে এগিয়ে বলল। নে, এটা বেঁধে দে। রোদ যেন অবাক হয়ে পড়ল জায়ানের এরকম হঠাৎ করা ভ্যাবাচাকা খাওয়া উক্তিতে। জায়ান ভ্রুকুচকে একটু ঝুঁকে বলল। কি হলো? ধর এটা, বেঁধে দে। চোখ মুখ গোলা পাকিয়ে রোদের মুখ থেকে একটাই কথা বেরোল। হ্যাঁ? রোদের শরীর যেন পুনরায় গতকালের মতো অসাড় হয়ে আসছে। কম্পিত শরীরে নোনা জল তার শরীরে জড়ানো গাউনটায় উপচে পড়ছে। তার এমন কেন হয়? এ লোকটার কাছে আসলি এইসব ভাবনার মধ্যেই রোদ কম্পিত স্বরে বলে উঠল। আমি তো এটা বাঁধতে পারি না। জাইন আর একটু কাছে এসে রোদের কানের পাশে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো গুজে দিয়ে বলল। তাহলে সেখানে রোদ নিজেকে একটু সামলে প্রশ্ন করল। কি করে? জায়ান নিজের দুই বাহু রোদের দিকে এগিয়ে রোদের দুই হাতের কবজি নিজের অধিকারে নিয়ে নিল। জায়ান এক পা এগোচ্ছে তো রোদ এক পা পেছোচ্ছে। এরকম করে দেয়ালের সংস্পর্শে এসে রোদের পিঠ ঠেকল। রোদের শরীর উষ্ণতা ক্রমশ বেড়ে উঠছে। তার ওষ্ঠযুগল দ্বারা ধীম কণ্ঠে বলল। কি করছেন আপনি? জায়ান আরো কাছে এসে রোদের নাকের সঙ্গে নাক স্পর্শ করে বলল। কেন? টাই বাঁধা শেখাচ্ছি তোকে। তৎক্ষণাৎ টাইটা রোদের দুহাতের মধ্য দিয়ে জায়ান নিজের ঘাড়ের কাছে নিয়ে এলো। এখন রোদের দুহাত জড়িয়ে আছে জায়ানের শার্টের কলার। তাদের দুজনের মাঝে কিঞ্চিত ফাঁকা পর্যন্ত নেই। রোদের পা হাওয়ায় ভাসছে। হঠাৎ করে আবরার জায়ান রোদের হাত দুটো ছেড়ে কোমর জড়িয়ে ভারী শ্বাস ফেলে বলল। বড় হবি কবে তুই রোদ? আমি তো পারছি না। কন্ট্রোললেস হলে তোর বয়স আমি দেখবো না। রোদ ভয়ে ভয়ে বলল। মানে? জায়ান ভারী শ্বাস প্রশ্বাস নিতে নিতে রোদকে ছেড়ে দিল। অমনি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে বলল। বের হবো রুম থেকে এক্ষুনি। রোদ জায়ানের সামনে এসে রেগে বলল। কিসের জন্য আমায় বড় হতে হবে? জায়ানের চোখ দুটো রক্ত রাঙা লাল হয়ে উঠেছে। তুই যে এত উশৃঙ্খল, এখন অনেক ছোট, মারতে পারবো না তোকে। তাড়াতাড়ি বড় হ, যাতে তোর মতো বদমাইশকে মেরে সায়স্তা করতে পারি। এখন বের হবো রুম থেকে। রোদের সব আবেগের জোয়ার যেন কোথায় উল্টের দিকে ভেসে গেল। চোখ থেকে হঠাৎ দু এক ফোঁটা জল পড়তে শুরু করলো। মুখ ফুলিয়ে বলল। আমি কি আসতে চেয়েছি? আপনিই তো ডাকলেন। জায়ান কোমরে হাত গুজে রোদের থেকে একটু দূরে গিয়ে বলল। আমি ডেকেছি, তুই এসছিস, এবার যেতে বলছে। বের হবো রুম থেকে। রোদ আর এই অপমান সহ্য করতে পারছে না, তাই রুম থেকে তাড়াহুড়ো করে বের হতে লাগলো। তখনই আবার জায়ান পেছন থেকে বলে উঠল। বাড়িতে অনেক মেহমান আসবে, কোনো ছেলেপুলের কাছে ঘেঁষতে দেখলে ওখানে পুঁতে দেব। জায়ানের এই কথায় রোদের রাগ আরো বেড়ে গেল। রোদ মুখ বাঁকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। তখনই ইউভি হনহনিয়ে জায়ানের রুমে আসতে লাগছিল। তখনই দেখলো তিয়াশা চোখ মুখ মুছতে মুছতে নিজের রুমের দিকে দৌড়ে চলে গেছে। দৃষ্টি ওর দিকে নিক্ষেপ করে জায়ানের রুমে প্রবেশ করলো ইউভি। জায়ান ইউভিকে দেখে একটু ঠোঁট উল্টে হাসি দিয়ে টাইটা বাঁধতে বাঁধতে বলল। চেক করতে এসছিলে? চিন্তা করিস না, তোর বোনকে এখনো খাবো না, সহ্য করতে পারবে না আমায়। এই বলে হেসে উঠল। ইউভি মনে মনে ভাবলো, এই লোক বলে কি? মাথাটা কি পুরাই গেছে আমার বনুর চক্করে? কি যাতা লাগামহীন কথাবার্তা শুরু করেছে। ইউভি একটু কেশে সাহস নিয়ে বলে উঠল। মানলাম ভাই, তুমি বউকে পরোয়া করো না, কিন্তু আমি তো ওর ভাই, এত লাগামহীন কথাবার্তা শুরু করেছো, আমারই লজ্জা লাগে। জায়ান একটু হেসে বলল। ওকে, আর বলবো না। ইউভি বলল। আসলে বড় আব্বু বলে গেল আমরা যেন তাড়াতাড়ি অফিস যাই, তাই তোমায় ডাকতে আসলাম। জায়ান আরেকবার আয়নায় নিজের মুখটা দেখল। চল, আমি রেডি। ভাইয়া, আরেকটা কথা, বনু এইভাবে কাঁদতে কাঁদতে কেন গেল? জায়ান ইউভির কাছে এসে ইউভির বা কাঁধে নিজের ডান হাতে দিয়ে চাপড়ে বলল। কি করব বল? একটু রোমান্স করতে যাচ্ছিলাম, কিন্তু তোর বোন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর এসব দেখে আমি নিজেও অনেক আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিলাম। তাই একটু বউকে বলেছি রুম থেকে চলে যেতে, নইলে এতক্ষণে কি করতাম নিজেই ঠিক নেই। এই বলে হেসে বেরিয়ে গেল। ইউভি নিঃশব্দে দাঁড়িয়ে রইল স্ট্যাচু হয়ে। ধীর গলায় বলল। একটু আগে না বললো আর লাগামহীন কথা বলবে না? কিন্তু আমারই ভুল, ইনি তো শুধরানোর না। এইবার ইউভি জায়ানের পিছু নিয়ে বলল। ভাইয়া, তুমি শুধরাবে না। জায়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু হেসে বলল। কি করে শুধরাবো? আমার কিটিকাটকে দেখলেই মাথা মস্তিষ্ক আমার শুধরাতে দেয় না। বাড়ির কর্তারা সবাই আজ অফিসে, আর বাড়ির গিনিরা সবাই যে যার মতো ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। মেয়েরাও যে যার মতো তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। আত্মীয় স্বজন মিলে টোটাল 11টা গাড়ি যাবে কাল চৌধুরী বাড়ি হতে রাঙামাটির উদ্দেশ্যে।
অনেকে আবার বিয়ের আগের দিন যাবে, আর সবার বন্ধুরা যাবে বিয়ের আগের দিন। শুধুমাত্র আরোহী যাবে কাল তিয়াশাদের সঙ্গে। তিয়াশার বাবা আরোহীর বাবাকে বলা এসে পারমিশন দিয়ে দেয়। এদিকে রায়ান ডাইনিং হলের সোফায় বসে টিভি দেখছিল। সঙ্গে ছিল আকাশ। আকাশ তার ল্যাপটপটা নিয়ে কি একটা যেন দেখছিল। হঠাৎই সদর দরজার কলিং বেলের আওয়াজ আসলে তাদের কানে। আকাশ রায়ানকে ইশারা করলো যেন দরজাটা খুলে দেয়। অমনি রায়ান আকাশকে বলে উঠল, আরে ভাইয়া তুমি গিয়ে খুলে দাও, এই অ্যাকশন সিন ছেড়ে ওটা যাবে না। আকাশ বিরক্তি শব্দ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজা থেকে পা বাড়ালো। আরে রাঙ্গামুলা যে, তাই তো ভাবি দরজা খুলতে এত দেরি কেন হলো। আকাশের চোখে যেন দুপুরে কেউ ধুলো ছড়িয়ে দিল। তার সদর দরজায় নয়, কেউ যেন তার মনের দরজায় ঘন্টা বাজিয়ে উঠল। সমুদ্র নীলরঙা গাউন পরিহিতা এক রমণীকে দেখে যেন আকাশের বুকে এই রমণী ঢেউ তুলে দিল। আকাশের এই হঠাৎ মনে জেগে ওঠা বসন্তের কথা ভেবেই এক গভীর জগতে ভেসে যেতে মনে মনে আওড়ালো, জলপরি, তোমায় আমার দুয়ারের কড়া কেন নাড়িয়ে দিতে হলো? আরে এই যে রঙ্গামুলো, ভিতরে কি আসতে পারি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? একদম যাতা। আরোহীর এই তীব্র বচনে আকাশের ধ্যানের জগৎ থেকে বাস্তবের প্রাঙ্গণে প্রত্যাগমন ঘটল। এই যে জলপরি, আমায় সবসময় রাঙামূলো কেন বলো? আরোহী এবার রাগে ক্রোধে উৎকটভাবে উত্তেজিত হয়ে বলল, এই আপনি জলপরি কাকে বলছেন? সরেন তো, যত রাজ্যের আলছাল প্যারা আমার সামনেই আসতে হয়। দরজার সামনে আরও ঘন্টা দাঁড়ায় থাকেন, কিন্তু আমায় ভিতরে ঢোকার অনুমতি দেবেন? তৎক্ষণাৎ আকাশের টনক নড়ল যে তার জলপরি বাইরে দাঁড়িয়ে আছে। একটু সংকোচ বোধ হয় আকাশের, নিজের কানটায় একটু হাত দিয়ে বলে উঠল, ও সরি, আসুন ভেতরে আসুন জলপরি। অমনি আরোহী গটগট করে ভেতরে চলে গেল। আর যেতে যেতে আওড়ালো, শালার প্যারা। আকাশ বলে উঠল, উফ, জলপরি এত গালি দেওয়া ভালো না কিন্তু। আরোহী আবারও পেছন ফিরে মুখ ঘুরিয়ে আগে চলে গেল। আরোহীর দৃষ্টি রায়ানের দিকে পড়তেই বলল, ভাই কেমন আছিস? রায়ান এমনি বসা থেকে উঠে বলল, রুহি আপু যে, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? জি ভাই আলহামদুলিল্লাহ। তোর রোদ আপু কই রে? আর আন্টিরাও কোথায় রে? আবারও আকাশের দিকে একবার তাকিয়ে রায়ানকে বলল, নইলে এসব রং মূলদের প্যারা দেখতে হতো না। আকাশ একটু মুচকি এসে সোফায় বসতে বসতে বলল, তোমার কত সৌভাগ্য যে এতে গরমেও তুমি মূলো পাচ্ছ, তাও আবার রাঙা। এই বলে আকাশ হা হা করে হেসে উঠল। এদিকে রায়ান, যার মাথায় কিছুই ঢুকছে না, ভ্যাবা চাকা খেয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে, আরোহীর দুহাত কোমরে দিয়ে বলল, আরে এই গাধা, এসব প্যারা না দেখে বলবি কোথায় তোর আপু? রায়ান একটু ইতস্তত করে বলল, রুহি আপু, রোদ আপু উপরে, যাও তুমি উপরে। আরোহী গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রায়ান এদিকে ইউভিটিকে তাকিয়ে কিছু বলবে বলবে ভাবছে। তার আগেই আকাশ বলে উঠল, এত তাকাস না, তোর অ্যাকশন সিন দেখ। এই বলে একটু মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা উড়ুর উপরে রেখে নিজের কাজ করতে লাগলো। তিয়াশা বসে আছে তার রুমের জানালার পাশে। জানালার ফাঁকে নিরাবেগ দৃষ্টিতে চেয়েছিল, যেন বহু বর্ষ ভাবনার বিমূর্ত ক্যানভাসে মনের ভেতরের প্রশ্নগুলোর প্রতিচ্ছবি খুঁজে ফিরছে। বহু চিন্তার এক গভীর নির্জনতায় ডুবে থাকা সে মুহূর্ত সময় যেন স্থির হয়ে আছে। তার মনের গভীর জগতে নিজস্ব সত্তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই এত সব গভীর ভাবনার মাঝেই নীরবতার আবরণ ছিঁড়ে এক কণ্ঠস্বর ভেসে আসলো, শালা বজ্জাত বেটা, আমারে কয় কিনা জলপরি। ওর জলপরি বরাত ছুটাই, হারামজাদা। আমায় 15 মিনিট দাঁড় করে রাখছে, কত বড় সাহস! হাতের লাগেজটা একটু ছুঁড়ে কোমরে হাত দিয়ে রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বিরামহীন কথা বলেই যাচ্ছে আরোহী। এদিকে তিয়াশা আরোহীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করেই ছুটে এসেছে আরোহীর কাছে। ওর এই অবস্থা দেখে আরোহীর হাত ধরে নিজেকে আর চুপ রাখতে পারল না, বলেই উঠল, আমার বেবিটার এরকম রাগের কারণ কি জানতে পারি? আরোহী রাগে রাগে বলল, দোস্ত, সব পোলাগুলো কি এরকম ছ্যাঁচড়া হয়? তখনই ইতিহাসাও সকালের মুহূর্তগুলো চোখের সামনে হানা দিল। শুধু কি স্যাচরা, শালা নিজে ডেকে নিজেরাই বলবে যাও। মেয়ে দেখলেই হয়, ডাক শুরু করবে, জলপরি বেবি। নিজেরাই ইগনোর করবে, আবার নিজের যখন ইচ্ছা হবে তখন কথা বলবে। দেখে শুধু দাঁত কেলাবে, মান সম্মান নাই। আমার ওপর আবার হুকুম চালাবে, শালা বাঘের বাচ্চা। শালা রাঙ্গামুলোর বাচ্চা। দুজনে কোমর বেঁধে রাগ ঝেড়ে নিল। আরোহী এবার ভ্রুকুচকে রোদকে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তুই কার কথা বলছিস?
রোদ এবার নাক ফুলিয়ে বলল, কে আবার? আমার জীবনের এখন একটাই নতুন প্যারা, আবরার জায়ন চৌধুরী। বাই দ্য ওয়ে দোস্ত, তুই কার ওপর খেপেছিস? আরোহীও বলে উঠল, কি আবার? ওই যে তোর ভাইয়া রাঙ্গা মুলো কোথাকার। ও ইস, আমার ভাইটা তো সুন্দর। এরকম রাঙ্গা মূলো বলিস না। সুন্দর না ছাই, একদম জাতা। আচ্ছা বেবি, এদিকে আয়, বস। কে দিয়ে গেল তোকে? আরে ড্রাইভার আঙ্কেল দিয়ে গেল। আরোহী তিয়াশাকে জড়িয়ে বলল। দোস্ত, আমরা এই কয়েকদিন একসঙ্গেই থাকবো। তিয়াশাও ভীষণ খুশি। আরোহী ব্যাগ থেকে একটা মোবাইল বের করে চোখে মুখে এক যুদ্ধজার হাসি দিয়ে বলল, দেখ দোস্ত, আমার ফোনটা এই কয়েকদিনের জন্য আমায় দিছে। উফ, কি খুশি হয়েছি যে দোস্ত। আব্বু আম্মু যেদিন যাবে সেদিন আবার নিয়ে যাবে, কিন্তু এই 4 দিন এই ফোন আমার আর তোর রাজেতেই দোস্ত। তিয়াশা অমনি ফোনটা আরোহীর হাত থেকে টেনে নিয়ে মুখে এক উজ্জ্বল আলোকাভাব ছড়িয়ে বলল, বেবি তুই এটা কি দেখালি? তোরে চুমা বেবি, চুমা। দুজনে মিলে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করলো। আরোহী বলল, চল বৃষ্টি আপুর সঙ্গে দেখা করে আসি। চল চল। দুজনেই বৃষ্টির রুমের দিকে পা বাড়ালো। সময় 1:10 জায়ান অফিস রুমেই বসেছিল। জায়ানের ফোনে হঠাৎ করে বন্ধুদের গ্রুপ হতে যৌথ সংলাপের কল এসেছে। সাগর আগেই বলল, কি মামা, তৈরি তো? মনে তো তোর 2টা লাড্ডু ফুটছে, তাই না? এই কথার পরিপ্রেক্ষিতে পলাশ বলে উঠল। নাজিম একই চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, এই সাগর, কি বলিস? 2টা লাড্ডু ফুটবে কেন? কি রে জায়ান, আমার একটা ফুটতাছে না, তোর 2টা ফুটতাছে, কেস কি? সাগরের এরকম বেফাস মার্কা কথাবার্তায় জায়ানের মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তার দৃষ্টি দেখে স্পষ্ট প্রকাশিত হয়ে উঠেছে। এই পরিস্থিতি প্রত্যক্ষ করে আহান বলে উঠল, আরে তোরাও না কথা ধরার লুক পেলি না, ওর বই ওর কথায় পাত্তা দেয় না, আর তোরা এসব বলছিস। হ্যাঁ, আমি তো এমনি কি থেকে কি বলি, এসব বাদ দে। যে কথা বলার জন্য সবাই কলে জয়েন হয়েছি সেটা জায়নুরে বল। তখন নাজিম বলে উঠল, হ্যাঁ রে জায়ান, অ্যাকচুয়ালি আমি না তোর বিয়েতে জয়েন করতে পারবো না। অবশ্য জায়ানের এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে নিজে এই বিয়ের টানাপোড়েন থেকে মুক্তি চায়, কিন্তু কোনো উপায় পাচ্ছে না। সে খুঁজে চলেছে এক পরিত্রাণের আকাঙ্ক্ষী। তবুও তার বন্ধুরা উপস্থিত থাকবে না, এই বিষয়টা সে কিভাবে মেনে নেবে? তাই ব্রুকুচকে প্রশ্ন করল, কেন, কি সমস্যা? জায়ানের কথা যেন নাজিম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, আসলে জায়ান। আহান নাজিমের কথা শুনে বুঝল সে একটু অস্থিরতায় আছে। এই অস্থিরতা জায়ানও টের পেয়েছে, তাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কি হচ্ছে নাজিম? এবার নাজিম একটু গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, আসলে জায়ান, আমার বিদেশ থেকে চাকরির অফার এসছে, তাই আমি তোর বিয়ের দিন জার্মান চলে যাচ্ছি। বন্ধুরা তো ভালো সংবাদের জন্য। জায়ান একটু হেসে বলল, দ্যাটস ভেরি গুড ব্রো, কংগ্রেচুলেশনস। তুই তো ঘাবড়াচ্ছিস কেন কথা? না না, এমনি। নাজিম একটু ম্লান হাসি দিয়ে উঠল। কিছুক্ষণ আরো খানিক 5 বন্ধুর মধ্যে কথা হলো, তারপর যে যার মতো ব্যস্ত হয়ে গেল। এর মধ্যেই জায়ানের অফিস রুমে ইউভি এসে উপস্থিত হলো। ও জায়ানকে জিজ্ঞেস করলো, ভাইয়া বাসায় কখন ফিরবে? বড় আম্মু তাড়াতাড়ি ফিরতে বলেছে আজ বিকালের আগে। জায়ান চেয়ার থেকে উঠে থাই গ্লাসের সামনে দিয়ে বাইরের দৃষ্টি পরখ করে বলতে লাগলো, মন তো চাচ্ছে এখনই চলে যায়, খুব ক্রেভিংস হচ্ছে, বুঝলে? ইউভি বলল হতবাক হয়ে। কিসের ভাইয়া? জায়ান এবার ইউভির দিকে দৃষ্টি রেখে বিদ্রুপ মিশ্রিত কুটিল হাসি দিয়ে উত্তর দিল, আমার হবু ছোট্ট বউটাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য। অন্তরাত্মা ছুঁয়ে যাওয়া এক নিষিদ্ধ বিকেলে, যখন সূর্যের অপসৃত কিরণ ধীরে ধীরে পড়ছিল চৌধুরী ভবনের ছাদের কার্নিশে, পাখিদের ক্ষীণ কলতান মিলে যাচ্ছিল নীলাভ নীরবতায়। সূর্য অন্তচলে গমনরত। বিকেলের কোমল আলোয় চৌধুরী ভবনের বারান্দা যেন নাস্তার ঘ্রাণে মোহাচ্ছন্ন। ঠিক সেই সময় আগমন ঘটল অতিথিদের। এনারা হলেন জায়ানের নানু বাড়ির লোক। চায়ের অদৃশ্য ধোঁয়া ও সদ্য ভাজা পেঁয়াজের সুবাসে ভেসে উঠল এক অকল্পিত আমেজ। তার পরিবারের প্রতিটি কোণে ছড়ালো কৌতূহল, উচ্ছ্বাস ও অতিথি আপ্যায়ন। বহুদিন পর চিরচেনা মানুষেরা আবারও এক হয়েছে। ব্যস্ততার খাতিরে মেহজাবিন বেগমের তেমন আর বাপের বাড়ির উদ্দেশ্যে যাওয়া হয় না। অনেকদিন পর দেখা হলো তার ভাইয়ের পরিবারের সঙ্গে। মেহজাবিন বেগমের বাবা মা অনেক আগেই গত হয়েছেন। এনারা 2 ভাই বোন। ভাই ছোট, রহমত তালুকদার, পেশায় তিনি ব্যবসায়ী। ওনার স্ত্রী সুনীতা তালুকদার। ওনার 2 ছেলে, অয়ন তালুকদার পেশায় পড়াশোনার সঙ্গে সঙ্গে সবে সবে বাবার ব্যবসার হালচাল ধরেছে।
অনেক উন্নতিও করেছে। ছোট ছেলে নয়ন তালুকদার, ভার্সিটির 2য় বর্ষ। সবাই উপস্থিত হয়েছেন বিয়ের জন্য। এদিকে আয়েশা বেগমও এসে পড়েছে তার পরিবার সহ। বাসায় যেন খুশির ফোয়ারা জমেছে। উপস্থিত নেই শুধু বাড়ির কর্তারা, সবাই একে অপরকে সালাম দিলেন। জুস, দই মিষ্টি, ফালুদা, কাটলেট, পেঁয়াজি, কাবাব, আরো কত কি সুরাইয়া বেগম সাজিয়ে রাখলেন টেবিলে। তো আমাদের বৃষ্টি আম্মু কোথায়? বুবু, ডাক রে আমাদের হবু বৌমাকে, সে কবে দেখেছি ওদের। রহমত সাহেব হাসতে হাসতে মেহজাবিনের উদ্দেশ্যে বললেন। মেহজাবিন বেগম রুহেনা বেগমকে বললেন উপর থেকে বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসতে। রুহেনা বেগম চলে গেলেন উপরে। এদিকে মেহজাবিন বেগম তার আদরের 2 ভাতিজাকে নিয়ে আত্মহারা। বাবা, তুই তো একটু ফুপিকে দেখতে আসতে পারিস। সেই বছর খানেক আগে গেলাম, তখনও তো বাড়িতেও ছিলিস না। মেহজাবিন বেগম বললেন তার বড় ভাতিজা অয়নকে। অয়নও হেসে প্রত্যুত্তরে উত্তর দিল, ফুপি ব্যবসার কাজে এত ব্যস্ত যে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, সময় হয়ে ওঠে না। যখন সময় হবে নিশ্চয়ই আসবো ফুপি। তো বাবা মেয়ে খেয়ে এসেছিস? বলতো, তোর ভাইয়ের সঙ্গে তোরও হিল্লে করে দেই। না না ফুপি, এখনো কিছু ভাবিনি। এর মধ্যেই নয়ন বলে উঠল, ফুপি আমাকে করিয়ে দাও, আমার আর ভাল লাগে না পড়াশোনা করতে। আয়, তোকে বিয়ে করাচ্ছি। নয়নের কাণ্ড কারখানা দেখে উপস্থিত সবাই হেসে উঠলেন। ফুপি, ভাইয়েরা কখন আসবে? অয়ন বলল তার ফুপিকে, এই তো একটু পরেই চলে আসবে। তোর সঙ্গে কথা হয় নাকি মাঝে মাঝে? তোর ভাইয়া বলছিল। হ্যাঁ ফুপি, ভাইয়া ইউএসএ থাকতে হয়েছে কয়েকবার, দেশে এসে 1-2বার কথা হয়েছে। এইভাবে ড্রয়িং রুমের কিছুটা সময় কেটে গেল। এদিকে উপরে এই বাড়ির 3 কন্যা ও আরোহীরা মিলে আড্ডা দিচ্ছিল রুমে। বৃষ্টির মনটা একটু খারাপ, এদের কথাতে তেমন একটা মনোযোগ নেই তার। এর মধ্যেই রোহনা বেগমের স্বর ভেসে আসলো, এই মেয়েগুলো একটু তৈরি হয়ে নে, নিচে রহমত ভাইয়া এসেছেন, তাড়াতাড়ি আয়। আর বৃষ্টি আম্মু, তুই একটা শাড়ি পরে আয়। আরোহী টিপ্পনি দিয়ে তিয়াশাকে জিজ্ঞেস করলো। তখন তিয়াশাকে বাধা দিয়ে অনন্যা বলে উঠল, আরে রুহি আপু, উনি হলেন বড় আম্মুর একমাত্র ভাই। বৃষ্টি বলল, এবার একটু হেসে বলল, আমিও রেডি হব, ঠিক করতে এই ভেবেই যাই। তিয়াশা আবার উঠে বলল, বেশি না বকে রেডি হও সবাই। এই অনু, যা তুইও যা। সিঁড়ি বেয়ে নামছে চৌধুরী বাড়ির ফুলেরা। বৃষ্টিকে পিচ রঙের শাড়িতে ভীষণ মিষ্টি লাগছে, এমনিতেই সুন্দরী, শাড়িতে যেন আরো সুন্দরী লাগছে। অনন্যার পরনে ছিল সবুজ রঙের লং আনারকলি চুড়িদার। অনু ও বৃষ্টি একই সঙ্গে সিঁড়ির ধাপ বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছে। পেছনে ছিল তিয়াশা আর অনন্যা। এই দুজনেও পরেছিল লং আনারকলি চুড়িদার, যেন তাদের কোমল উপস্থিতি ও নির্মল সৌন্দর্য একে অপরের সঙ্গে মিলেমিশে উঠেছে। ড্রয়িং রুমে আসতেই রহমত সাহেব ও সুনিতা বেগম বলে উঠলেন, মাশাল্লাহ। সালাম জানালেন একে অপরকে। কিন্তু এইদিকে যে অয়ন আর নয়ন দৃষ্টি আটকালো যেন আরোহী আর তিয়াশার দিকে। চোখ যেন বারবার ফিরেও আর ফিরছিল না। তাদের সৌন্দর্যে মুহূর্তে মুগ্ধ হয়েছিল অয়ন আর নয়ন। বৃষ্টিকে নিজের পাশে বসিয়ে সুনিতা বেগম বৃষ্টির চিবুক ছুঁয়ে বললেন, না বুবু, বৃষ্টি আম্মুকে মাশাল্লাহ আমাদের জায়নের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। কি মিষ্টি দেখতে হয়েছে গো, সে কবে দেখেছিলাম। সুনিতা বেগমের এই কথায় কারো একজনের হৃদয়ে ছোট্ট ঝড় বয়ে গেল। তিয়াশার আগে হাত চেপে বসেছে আরোহীর। তিয়াশার দিকে রহমত সাহেবের দৃষ্টি নিক্ষেপ করে বললেন, মেজবাবু, এটা আমাদের রোদ না? রুহেনা বেগম মিষ্টির প্লেটটা এগিয়ে দিতে দিতে বললেন। অনন্যাকে দেখেও তাদের চোখের দৃষ্টি যেন খুশিতে ভরে গেল। মেহজাবিনকে উদ্দেশ্য করে রহমত সাহেব বললেন, না সত্যি বুবু, বলতে হবে মাশাল্লাহ, সব যেন পড়ি এই চৌধুরী বাড়িতেই। নয়ন তখন পাশে বসে থাকা রায়ানকে বলল, রায়ান, এটা কে তিয়াশার পাশে? ও, ওটা তো রোদাপুর ফ্রেন্ড আরোহী আফু। ও, মিস আরোহী। জি ভাইয়া, মিস আরোহী। একটু পরেই অন্ধকার নেমে আসবে, তাই রুহেনা বেগম তিয়াশা, অনন্যা, রায়ানকে বললেন অয়ন আর নয়নকে একটু সামনের ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাতে। সেখানে একটা ফোয়ারা উপস্থিত আছে, আছে অনেক রকমের নাম না জানা পাখির অবস্থান, যা বাড়িয়ে তোলে চৌধুরী বাড়ির সৌন্দর্য দ্বিগুণ। বৃষ্টিকে রেখে অয়ন আর নয়নকে নিয়ে তারা বাগানের দিকে পা বাড়ালো। আরোহীর পাশে গিয়ে নয়ন বলল, তো আপনি মিস আরোহী? আরোহী একটু ব্রুকুচকে বলল, না, সকিনা আমার নাম।
কিন্তু আমার নাম চাই না, আপনার কি কাম? নয়ন বুঝতে পারল এখন বেশি কিছু বলা যাবে না, কারণ মিস আরোহীর যে খুব তেজ তা সে এ কথাতেই বুঝতে পারল। হালকা স্বরে বলল, না কিছু না। অনন্যা আর রায়ান ওদের সঙ্গে এক নাগারে কথা বলেই যাচ্ছে। অয়নও এদিকে বারবার আর চোখে তিয়াশার দিকে তাকিয়ে যাচ্ছে। তাদের সবার মধ্যে আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনার মাধ্যমে জেনে নেয় একে অপরের কথা, কে কি করে, কে কোন ক্লাসে পড়ে, কে কোন স্কুলে যায়। বাগান ঘুরতে ঘুরতে তাদের মধ্যে ভালোই ভাব জমে উঠেছে। তিয়াশা সবার উদ্দেশ্যে বললেন বাসায় ফেরার কথা। সবাই যে যার মতো পা এগোলো সবার দিকে, কিন্তু অয়নের খানিকক্ষণ আগে একটা কল আসায় এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। অয়নকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে তিয়াশা ধীর পায়ে তার কাছে গিয়ে বলল, অয়ন ভাইয়া সন্ধ্যা নামছে, এবার বাসায় ফেরা যাক। অয়ন ফোনটা কেটে বলল, জি চলেন। বাকিরা আগেই বাসার দিকে চলে গেছে। পিছনে পড়ে রইল অয়ন আর তিয়াশা। অয়ন ভাইয়া, আপনি আমার থেকে অনেক বড়, তাই আমার নাম ধরেই ডাকবেন। অয়ন একটু হেসে উত্তর দিল, আচ্ছা জি তাই হবে। তাদের মধ্যে এই নিয়ে একটু হাসাহাসি চলছে, কিন্তু সে নির্ভর মুহূর্তটাই বিদ্ধ করল একজোড়া তীক্ষ্ণ নজর। কিছুক্ষণ আগেই অফিস থেকে বাসায় ফিরল জায়ান আর ইহুভি। গাড়ি পার্কিং করে বেরোতেই জায়ানের চোখ পড়ল সন্ধ্যা নামার বাগানের দিকে। তার দৃষ্টি কেড়ে নিল তিয়াশার হাসি, কিন্তু পাশে অয়নকে দেখেই জায়ানের মস্তিষ্ক রাগে জ্বলে চরমে পৌঁছল। ইহুভির নজরও এড়ালো না। সে বুঝতে পারছে কি হতে চলেছে, আর তার ছোট বোনের উপর কি ঝড় আসতে চলেছে। অয়ন আর তিয়াশা হেঁটে বাগান থেকে বেরোতেই যাবে, তখনই তিয়াশার পাটা একটা ছোট্ট ইটে বেঁধে তিয়াশা পড়ে যায় মাটিতে। তেমন একটা লাগেনি, কিন্তু ভদ্রতার খাতিরে অয়নও হাঁটু গেড়ে নিচে বসে পড়ে জিজ্ঞেস করে তিয়াশা ঠিক আছে কিনা। অয়ন তিয়াশার পায়ে হাত দিয়ে দেখতে লাগলো সব ঠিক আছে কিনা। ব্যাস এইটুকুই বাকি ছিল জায়ানের ধৈর্যের বাঁধ ভাঙতে। রাগে চকচক করছিল তার দৃষ্টি, যেন চোখ দিয়ে তাদের ছেঁচে তুলে নেবে। বুকের ভেতর জমে থাকা এক ধরনের আগুন নিঃশব্দে ফুঁসে উঠছে। হাতের পেশিগুলো উত্তেজনায় টান টান, দাঁত চেপে ধরা, ঠোঁট আর চোখে এক অনাহুত লালচে ঝলক। এক মুহূর্ত নিজেকে আর থামাতে পারল না। অয়ন রোদের পা ধরতেই রোদ বাধা দিয়ে বলল, অয়ন ভাইয়া, কিছু হয়নি, ঠিক আছি। আশা উঠতে পারবে? তা না হলে আবার হাতটা ধরো। থ্যাংক ইউ ভাইয়া। বলে হাতটা ধরতে যাবে, তখনই ভেসে আসলো এক গম্ভীর কণ্ঠস্বর। কি হচ্ছে এখানে? আরে ভাইয়া যে, আসসালামু আলাইকুম ভাইয়া। জায়নের তীক্ষ্ণ দৃষ্টি এখনো তিয়াশার দিকে, যেন মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে তাকে। এ চাহনিতে তিয়াশার বুক কেঁপে উঠল হঠাৎ করে। সৃষ্টি হলো শরীরে এক ভয়ার্ত কম্পন। জায়ান গম্ভীর কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া তিয়াশা। বাক্য শেষ করার আগেই জায়ান বলল, বাসায় যা। তিয়াশা মনে মনে ভাবল, যাক বাঘের বাচ্চা, তাহলে কিছুই বলবে না। কিন্তু এরকম ভাবে কেন তাকিয়ে আছে? ওই চাহনি দিয়ে তাকে ভস্ম করে দেবে। বাবারে, এখান থেকে মানে মানে কেটে পড়লেই বাঁচে। অয়ন আবারও তিয়াশার হাতটা ধরতে যাবে, তৎক্ষণাৎ বাঘের থাবার মতো এক থাবা অয়নের হাতটা ছুঁড়ে দিল। জায়ান এবার রক্তগোলা চোখে তীব্র চিৎকার করে বলে উঠল অয়নের দিকে তাকিয়ে, বললাম না বাসায় যেতে। জায়ানের চিৎকারে যেন আকাশ ফেটে বজ্রপাত ঘটল। কিন্তু ভাইয়া তিয়া। অয়নের কথা আবারও অসম্পূর্ণ রয়ে গেল। ইউভি, আয়নকে নিয়ে বাসায় যা। এই শুনে রোদের জ্বলে ওঠা আশার ওপর এক বালতি জল ঢেলে দিল। চিহ্নটায় গুটিয়ে যাচ্ছে সে, কপালে জমে উঠেছে এক অজানা চিন্তার নোনা জল। ইউবে বুঝতে পারছে কি হতে চলেছে, কি হবে, তাও একবার সাহস নিয়ে বলে উঠল, ভাইয়া। I say get out from here, both of you. I can't repeat anymore. Just go. জায়ানের ভয়ঙ্কর চিৎকারে দুজনের আর কোনো কথা না বাড়িয়ে সে স্থান ত্যাগ করলো। এদিকে তিয়াশা একটু পা খুঁড়িয়ে জায়ানের থেকে পালাতে চাচ্ছে। তৎক্ষণাৎ জায়ানের থাবা পড়ল তিয়াশার নরম তুলতুলে গালে। সঙ্গে সঙ্গে 4 আঙুলের দাগ ছেপে গেল গালে। তিয়াশা গালে হাত দিয়ে জায়ানের দিকে তাকাতেই ভয়ে গুটিয়ে নিল নিজেকে। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আমাকে মারলেন কেন? জায়ান বাঘের থাবার নেয় তিয়াশার হাতটা ধরে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বলল, চোখে কাজল কেন? ঠোঁটে লিপস্টিক কেন? সাজছিস কেন? আম্মু আম্মু বলল তো। কেন, তোর বিয়ে লেগেছে? কার কাছ থেকে পারমিশন নিয়েছিস অন্য পুরুষের ছোঁয়া লাগানোর? ভালো লাগে বল অন্য পুরুষের ছোঁয়া পেতে? তিয়াশার ছোট্ট শরীরটা ভয়ে কেঁপেই যাচ্ছে, মাথা নিচু করে রয়েছে। এই বয়সে জাল উঠেছে, মিটিয়ে দেব? তিয়াশা পিছিয়ে যাচ্ছে ভয়ে। জায়ানও তার রক্তবালা দৃষ্টি দিয়ে আগাচ্ছে। কিরে বলছিস না কেন বল?
এতক্ষণ তো হাসি দিয়ে মন জোগাচ্ছিলিস অন্য পুরুষের। কি বলে এই বাঘের বাচ্চা, মাথা গেছে নাকি? আর ওনার কি, আমি কারোর সঙ্গে হেসে বলি না কেঁদে কথা বলি? এই কথাগুলো মাথায় এসে রয়ে গেল, মুখে আর বুলি ফুটল না তার। জায়ানের চিৎকারে আবারও কান ফেটে গেল, ভয়ে সিটিয়ে উঠল। অ্যান্সার মি। সকালে বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে? আমি ওয়ার্নিং দিই না, সিধা মাটিতে পুঁতে দেবো তোকে। তিয়াসা কেঁদে কেঁদে ভয়ে ভয়ে বলল, আর হবে না, আমি যাব এখন। হ্যাঁ যাবি তো, তোর না পায়ে ব্যথা লেগেছে, হাঁটতে পারবি না তো? পুরুষের ঝড় সাহায্য নিচ্ছিলিস, আয় আমার কাছে। এই বলেই তিয়াসাকে কোলে নিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এবার দেখ তোর সব ব্যথা দূর হয়ে যাবে। ছাড়ুন আমাকে প্লিজ। কেন, আমার ছোঁয়া ভালো লাগছে না? তোর মরার পায়তারা জমিয়ে এখন নাটক মারাচ্ছিস? সব নাটক ঘুচিয়ে দেব। বলেই পাশের সুইমিং পুলে তিয়াসাকে ছুঁড়ে মারল। তিয়াসা সুইমিং পুলে পড়তেই নিমেষেই সম্পূর্ণ শরীর ভিজে উঠল। পরনে হালকা হলুদ রঙা চুড়িদারটা স্নাত হয়ে অঙ্গের রেখাচিত্রকে আবছাভাবে প্রকাশ করতে লাগলো। এই মুহূর্তে তিয়াসার দৃষ্টিতে মিলেমিশে গেল বিস্ময়, লজ্জা ও এক প্রকার অন্তর্লীন অপমানবোধ, যা তাকে নিঃশব্দে কুকিয়ে যেতে বাধ্য করল। জায়ান তার পরনের ব্লেজারটা খুলে হাঁটু গেড়ে বসতে বসতে বলল, সাবধানে থাকিস, নিজের ওপরের মৃত্যু ডেকে আনিস না। পরপুরুষের ছোঁয়া ভালো করে ধুয়ে নিজেকে শুদ্ধ করে ওঠ। এর বড় যদি না শুধরাস তাহলে দেখে নে, এটি শুধু ট্রেলার। তোকে ডিজে অবস্থা এখন কে দেখছে? রোদ, অ্যান্সার মি রাইট নাও, হু ইজ ওয়াচিং ইউ রোদ? তিয়াসা ভয়ে মাথা নিচু করে দু বাহু দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে কম্পিত স্বরে বলল, আপনি? ব্লেজারটা ছুঁড়ে তিয়াসার দিকে মেরে গম্ভীর কণ্ঠে একটু ঠোঁট উল্টে হেসে বলল, আই এম দ্য অনলি ওয়ান হু ক্যান সি ইউ লাইক দিস, নো ওয়ান এলস। পকেটে হাত দিয়ে চলে যেতেই পেছন ফিরে পুনরায় তিয়াসার দিকে তাকিয়ে বলল, আর তুই এখান থেকে কী করে যাবি সেটা তুই জানিস, কিন্তু তোকে এই ভেজে অবস্থায় যদি কেউ দেখে, উই উইল বি ডেড। আই রিপিট, নো ওয়ান এলস অ্যালাউড টু সি ইউ লাইক দিস। জায়ান চলে যেতেই সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তিয়াসা। জায়ান শুধু রেখে গেল হাজারো প্রশ্ন আর কিছু ধমকি। সন্ধ্যার স্নিগ্ধ আকাশের নিচে ভেজা শরীর নিয়ে তিয়াসা নিশ্চল দাঁড়িয়েছিল সুইমিং পুলের ধারে। জায়ানের গায়ে থাকা ব্লেজারটা তখন তার কাঁধে ঝুলেছে নিঃশব্দ সান্ত্বনার মতো। জল ভেজা কাপড়ের নিচে শিরশিরে বাতাসে যেন খানিকটা কেঁপে উঠছিল, আর চারপাশে নেমে আসা অন্ধকারে তার চোখে লোকানো আর শখের পুরুষের দেওয়া অপমান, অভিমান আর একরাশ নির্বাক হতচকিত অভিব্যক্তি মিলেমিশে তৈরি করেছিল এক বিষণ্ণ নৈঃশব্দ। কিন্তু ব্লেজারের থেকে নিশ্চিত হচ্ছিল জায়ানের গন্ধ, এক ধরনের নিঃশব্দ পুরুষালী ঘ্রাণ, যা তিয়াসার ভেজা অনুভবের সঙ্গে মিশে গিয়ে যেন এক অদ্ভুত মাদকতায় তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। সে ঠিক বুঝতে পারছিল না শরীরের শীতলতা নাকি সে ঘ্রাণের ঘনত্ব কোনটা বেশি তাকে কাঁপিয়ে দিচ্ছে। তবে নিশ্চিতভাবে সে মুহূর্তে নিজেকে জায়ানের ঘ্রাণে মোহাচ্ছন্ন এক নেশাগ্রস্ত অনুভব করছিল, যেখান থেকে মুক্তি পাওয়ার মতো ইচ্ছেও যেন নেই। কেটে গেল প্রায় 15 মিনিটের বেশি। ঠিক তখনই আরোহী ছুটে এলো তিয়াসার কাছে, একটা টাওয়াল নিয়ে এসে জড়িয়ে দিল তিয়াসাকে। তিয়াসা এখনো এক চিন্তার সাগরে ডুবে আছে। তার পাশে যে আরোহী দাঁড়িয়ে তা তার খেয়ালের বাইরে। এই ফাজিল মাইয়া, এই সন্ধ্যায় তুই সুইমিং পুলে পড়লি কি করে? আরোহীর কণ্ঠস্বর শুনে তিয়াসা নিজেকে মুক্ত করলো চিন্তার জগৎ থেকে। তিয়াসা একটু হতভম্ব হয়ে উত্তর দিল, মানে? ইউবি ভাইয়া কি একটা দেখাতে সবাইকে নিজের রুমে নিয়ে গেল, আর আমাকে আড়লে বলো তুই নাকি সুইমিং পুলে পড়ে গেছিস, তোকে যেন তাড়াতাড়ি নিয়ে উপরে যাই। তিয়াসার চোখ জোড়া বড় বড় হয়ে তাকিয়ে আছে আরোহীর দিকে। এরপর নিজেই প্রশ্ন করলো, ভাইয়া তোকে বলেছে আমি পড়ে গেছি? হ্যাঁ তো, আমরা বাসায় গেলাম, একটু পর অয়ন ভাই আর ইউবি ভাই আসলো। আন্টি জিজ্ঞেস করছিল তুই কোথায়, তখন ইউবি ভাইয়া বলল তুই নাকি একটু ব্যথা পেয়েছিস। আমরা আসতে যাচ্ছিলাম, কিন্তু ইউবি ভাই বলল জায়ান ভাই আছে, আসতে হবে না কারো। একটু পরে জায়ান ভাই এসে ইউবি ভাইকে কী যেন একটা বলল, তারপর সবাই ইউবি ভাইয়ের রুমে চলে গেল, কিছু দেখাবে তাই। তিয়াসা এবার রাগে ক্রোধে নিজেকে আর ধরে রাখতে পারল না। শালা, ইবলিশ, বদমাস, বজ্জাত, হারামজাদা, বাঘের বাচ্চা, আপনার যদি বুড়িগঙ্গায় না পাঠাইছি তো দেখেন। আরোহী অবাক হয়ে প্রশ্ন করলো, আরে দোস্ত, এই গালির বর্ষণ কার উপর? যার উপরেই হোক, আগে বাসার ভিতর চল। তিয়াসা কিছু একটা ভেবে আরোহীর হাতটা ধরে দৌড়ে বাসায় প্রবেশ করলো। হ্যাঁ রে ইউভি,
তুই আমাদের সবাইকে এই দেখানোর জন্যই নিচে থেকে ডেকে নিয়ে এসেছিস? রুহানা বেগম নিজের ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল ইউভির দিকে। ইউভি মাথায় হাত দিয়ে একটু চুলকে বলল, মানে আম্মু, আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে তো, কোনো রঙের পাঞ্জাবি পরবো, তার জন্য সবার একটা রিভিউ দরকার আছে না? কি বলেন রহমত মামু? জি জি বাবা, একদম ঠিক বলেছো তুমি। আরে মেজো বুবু, ও তো ঠিকই বলেছে। তাই বলে বাসার সবাইকে ওপরে ডেকে আনবে। তোর বড় আব্বু, আব্বু, চাচু বাসায় আসলে ওনাদের রিভিউ নিবি নাকি? মেহজাবিন বেগম বললেন, এবার একটু মুচকি হাসি। মেজো, তুইও না ভালোই তো করেছে, সবাইকে এনে দেখিয়েছে, কিন্তু যার বিয়েতে পড়বি সেই বড় ভাইকে তো নিয়ে এসে দেখালি না। ইউভি মনে মনে বিড়বিড় করলো, আমার বড় ভাইয়া যা খেল দেখাচ্ছে, তাকে এই দেখিয়ে কি হবে? তোমাদেরও যে এখানে কি করতে এনেছি সে আর কি করে বলবো আমি? আমি যে কোন ফাটা বাসে পা দিয়ে হাঁটছি আমি জানি বড় আম্মু। না যাইতে পারছি এদিক, না যাইতে পারছি ওদিক। আল্লাহ, আমি তো জীবনে কারো বাগানের আম চুরি করি নাই, না কোনো বড় নারীর দিকে নজর দিছি, তাহলে এই পানা পুকুরে আইনা আমায় কেন ফেললা? আরে এই ইউভি কি ভাবিস বাবা? না না বড় আম্মু, ভাইয়ার এসব বিষয়ে ইন্টারেস্ট নেই জানো তো। হ্যাঁ, সেও ঠিক বলছিস। জায়ন নিঃশব্দে দাঁড়িয়েছিল শাওয়ারের নিচে। প্রতিটি জলধারায় তার শরীর বেয়ে নেমে আসছিল যেন জমে থাকা ক্লান্তি দহন আর এক অজানা ক্ষোভের। তার চিবুক নিচু, চোখ বুজে তার শরীরের ক্লান্তি ধুয়ে মুছে গেলেও মনের ভেতরের আগুন নিভছিল না। তীক্ষ্ণ চোয়াল আর কাঁধের পেশিতে জমে থাকা টান স্পষ্ট হয়ে উঠছিল সেই নীরবতায়। কেন ক্ষণিকের জন্য হলেও নিজের ভেতরের যুদ্ধ থেকে সে নিস্তার খুঁজছিল, অথচ সে জানত নীরব বৃষ্টির মতো শাওরও তাকে মুক্তি দিতে পারবে না। জায়নের চোখের সামনে বারবার স্পষ্ট হয়ে উঠছিল সেই দৃশ্য। তিয়াশা কেমন জায়নের মামাতো ভাইয়ের সামনে কি অকৃত্রিম স্বাচ্ছন্দ্যে হাসছিল, কি নিখুঁত আত্মবিশ্বাসে তার হাসির ঝলককে চারপাশ আলোকিত করে তুলছিল। সে হাসি ছিল অতি সাধারণ, কিন্তু এই অতি সাধারণ হাসির রেখায় যেন লুকিয়েছিল জায়নের অন্তর্গত ক্রোধে ঘি ঢালার নিরবধি। আর অয়নের সেই স্পর্শ, যখন সে অনায়াসে তিয়াশার পায়ে হাত রাখছিল, স্বভাবসিদ্ধ চঞ্চলতায় যেন কিছুই না সেই মুহূর্ত জায়নের অন্তরকে আঘাত করছিল ধারালো অসহ্যকর শলাকায়। এক অদ্ভুত জ্বলন ছড়িয়ে পড়ছিল তার শরীরে, আর হৃদয়ের গহীনে জমে থাকা একরাশ অজানা অনুভূতি যেন অগ্নিদগ্ধ হয়ে নিজেকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। জায়নের বুকের ভেতরটা তখন জ্বলছিল ক্রোধে, কিন্তু সেই রাগের মাঝেই হঠাৎ মনে পড়ে গেল সুইমিং পুলের সেই মুহূর্ত। তিয়াশা ভেজা শরীরে দাঁড়িয়ে আছে, তার নিজের দেওয়া ব্লেজারে নিজেকে জড়িয়ে রেখেছে, চুড়িদারটা ভিজে গিয়ে গায়ে লেপটেছিল। আর সেই নীরব দৃশ্যটা চোখের সামনে যেন নতুন করে জ্বালিয়ে দিল তার ভেতরের আগুন। শরীর কেঁপে উঠল হালকা কম্পনে, উত্তেজনায় রক্তের স্রোত গলার নিচে আটকে গেল। চোখ চটপট করে উঠল, মুখটা অজান্তেই থমকে গেল। চোখ বুঝে ফেলল সে, নিজের ভেতরে গর্জে উঠল জায়ান। আর কত রূপের ঝলসানো দেখাবি তুই? কতবার আগুন লাগাবি আমার ভেতরে? তুই বুঝিস না আমি আর পারছি না? এইভাবে চললে আমি সত্যি একদিন পাগল হয়ে যাবো রোদ। তিয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিল আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ রে দোস্ত, এবার বল, দেখি পড়লি কি করে? আমি পড়ি নাই, আমায় ছুঁড়ে ফেলছে ওই শয়তান বাঘের বাচ্চা। মানে জায়ন ভাই? হ্যাঁ উনি, ওনায় আমি নাকি শখের পুরুষ বানাইছি, বলের পুরুষ আমার। কিন্তু ফেলেছে কেন দোস্ত? তা ওই বজাত বেয়াদব বেটা জানে। রাগে ফুঁসছে তিয়াশা, মনে হচ্ছে জায়ানকে পেলে এক্ষুনি মাথা ফাটিয়ে দেবে। দোস্ত রাঙ্গামুলো কোথায় রে? বিকেল থেকে দেখছি না। তিয়াশা এমনি রাগে ঝলসে যাচ্ছে, তার মধ্যে আরোহীর এরকম প্রশ্ন এর রাগের ঝলসানিকে আরেকটু আগুন ছড়িয়ে দিল। চিৎকার করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলল, আমার ভাইয়া বলে গেছে, বল কোথায় গেছে? আরোহী একটু চমকে বলল, না বিকালের পরে দেখিনি তাই। তুই তো আমার ভাইয়াকে দেখতে পাস না, তো তোর দেখে কি হবে? না কিছু না। জানিস বেবি, ওই নয়নটাও কেমন পেছন পেছন চুপচুপ করছিল। তিয়াশা মনে মনে আওড়ালো, আর নয়ন শলা এক নয়নের জ্বালায় আমায় এই সন্ধ্যাবেলায় সুইমিং পুলে স্নান করলো, সঙ্গে বাঘের থাবা তো ফ্রি। দূরে থাক রুহি এই নয়ন অয়ন দিয়ে। বাবা রে বাবা। আরোহী কিছু বলতে যাবে, তখনই হঠাৎ দরজা ঠাস করে খোলার এক আওয়াজ আসলো। তীব্র ধাপে কেউ রুমে ঢুকলো।
আউট। একটা তীব্র কঠিন স্বর ছুড়ে দিল আরোহীর দিকে। জ্বলন্ত চোখ দুটো দেখে আরোহী যেন স্তব্ধ হয়ে গেল। ভয়ে আরোহী কিছু না বুঝে না ভেবে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা আবারও ঠাস করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল। ঘরের দরজা বন্ধ হতেই ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। তিয়াশা পিছিয়ে গেল এক পা, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জায়ানের চোখে সে আগুন চেনা নয়, ভয়ঙ্কর। ভেতরে ভেতরে কেঁপে উঠছে সে। তিয়াশা থরথর করে কাঁপছে ভয়, বিস্ময়, অনিশ্চয়তায়। তার চোখ বড় বড় করে ভাবছে, এবার বুঝি শেষ। এই ভাবনার মাঝেই জায়ান হঠাৎই তার দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে কোনো শব্দ, কোনো সতর্কতা ছাড়াই তার হাত শক্তভাবে জড়িয়ে ধরে তিয়াশার মেয়েধীন কোমর, চুলের ভেতর আঙুল গুজে দেয়। সে তার মুখটা এক ঝটকায় কাছে টেনে আনে, ঝাঁপিয়ে পড়ে তিয়াশার অধর যুগলের উপর।